আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে তোমাদের গতিবিদ্যা চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রাস সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু জিস্ট থাকে। এই চ্যাপ্টারে হলো প্রধান অংশ হলো প্রাস। তোমরা প্রাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তোমরা আমার ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল অথবা কলেজের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করবে এবং সেটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ব প্রাস। তোমরা লিখো যে প্রাস। প্রাস বাংলা, কিন্তু এর ইংরেজি হলো প্রজেক্টাইল। এই প্রজেক্টাইলটা অনেক সময় বাংলাতে লেখা থাকে। তাহলে প্রাস বা প্রজেক্টাইল কি? কোনো বস্তুকে যদি ভূমির সাথে একটি নির্দিষ্ট কোণ করে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে এই নিক্ষিপ্ত বস্তুকে বলা হচ্ছে প্রাস। কোনো বস্তুকে ভূমির সাথে একটি নির্দিষ্ট কোণ করে নির্দিষ্ট বেগ দিয়ে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে নিক্ষিপ্ত বস্তুকে বলা হচ্ছে প্রাস। যেমন ঊর্ধ্বে নিক্ষিপ্ত ঢিল বা বন্দুকের গুলি, এগুলো সবগুলোই হলো প্রাস। আমরা এখন এই চিত্রটা থেকে জিনিসটা সম্পর্কে ধারণা নেব। আচ্ছা, আমরা কোন একটি বস্তুকে ভূমির সাথে থিটা কোণে ভিনট বেগে নিক্ষেপ করেছি উপরের দিকে, তাহলে বস্তুটি কি হচ্ছে? ও বিন্দু থেকে গেল উপরে, গেল গিয়ে আবার নিচে এক্স অক্ষ বরাবর ভূমিতে এই বিন্দুতে ফিরে আসলো। এরকম কোনো নিক্ষিপ্ত যদি কোনো বস্তু হয়, তাহলে সেই বস্তুকে বলা হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল। আচ্ছা, এখন প্রাস বা প্রজেক্টাইল, সেটার গতি হলো দ্বিমাত্রিক। কারণ এখানে দুইটা অক্ষ বরাবর তার অংশ থাকবে বেগের, একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। তাহলে প্রাসের গতি হলো দ্বিমাত্রিক এবং প্রাসের যে চলরেখ, এই চলরেখ বা পথটা হবে প্যারাবোলা বা পরাবৃত্ত। সেইটা সম্পর্কে আমরা একটু জানবো, কারণ এইটার উপরে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে। এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তাহলে কোনো বস্তুকে আমরা যখন ভি নট আদিবেগে নিক্ষেপ করেছি, তখন উপাংশ সূত্র অনুযায়ী এর ভেতরে দুইটা উপাংশ থাকবে। তোমরা ভেক্টর রাশির বিভাজন বা উপাংশ বের করার নিয়ম শিখেছ। তাহলে সেটা ছিল কি? আর কোন একটা বস্তুকে যখন আমরা এইভাবে পি একটা ভেক্টর রাশি এই বরাবর, কিউ একটা ভেক্টর রাশি এই বরাবর যদি ক্রিয়াশীল হয়, তাদের লব্ধি আর হয়। এখানে যদি আলফা কোণ করে ক্রিয়াশীল হয়, তাহলে আমরা শিখেছিলাম যে আর এর মধ্যে পি এরও মান আছে, আবার আর এর মধ্যে কিউ এরও মান আছে। তাহলে আর এর মধ্যে পি এর অংশ কতটুকু সেটা আমরা দেখেছিলাম, পি সমান আর কস আলফা, আর কিউ সমান আর সাইন আলফা। অনুরূপভাবে এখানে আমাদের আরের জায়গায় আছে কি? আরের জায়গায় আছে ভি নট। তাহলে ভি নটের একটা উপাংশ ভূমি বরাবর মানে এক্স অক্ষ বরাবর, আর একটা উপাংশ উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমি আর এর জায়গায় ব্যবহার করব ভি নট, আর আলফার জায়গায় ব্যবহার করব থিটা। তাহলে এই বরাবর আদিবেগের উপাংশ হলো এক্স অক্ষ বরাবর ভি নট কস থিটা, আর লম্ব বরাবর উপাংশটা হবে কত? ভি নট সাইন থিটা। আরেকটা বিষয় হলো যে এখানে বাতাসের যে বাধা একটা আছে, সেটাকে উপেক্ষা করা হবে প্রাসের গতি আলোচনার জন্য। এবং যেহেতু রৈখিক পথ অর্থাৎ ওএক্স অক্ষ বরাবর অনুভূমিক বরাবর প্রাসের অভিকর্ষ ত্বরণ শূন্য, সেই জন্য এ এক্স সমান সমান এ বরাবর শূন্য। আর উপরের দিকে প্রাসের যে ত্বরণ
সেটা হবে এ ওয়াই সমান মাইনাস জি, কারণ উপর থেকে নিচের দিকে অভিকর্ষ ত্বরণ ধনাত্মক আর নিচ থেকে উপরের দিকে ঋণাত্মক। আচ্ছা, তাহলে আমরা এখন প্রাসের গতি যে প্যারাবোলা বা পরাবৃত্ত সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা এই যে প্রাসের গতি পরাবৃত্ত সেটা জানার জন্য আমাদের দুইটা সমীকরণ বিবেচনা করতে হবে। একটা ভি সমান ভি নট প্লাস এটি, আরেকটা হলো এস সমান ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই যে গতির দুইটা সমীকরণ, এই দুটি সমীকরণ ব্যবহার করে আমরা প্রাসের গতি হিসাব করব। এই দুটি সমীকরণকে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর ব্যবহার করব। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ এই বরাবর আমাদের হিসাবটা কিরকম হবে? তাহলে প্রথম সমীকরণ যদি এক্স অক্ষ বরাবর ব্যবহার করি তাহলে আমরা পাবো ভি এক্স সমান ভি এক্স নট প্লাস এ এক্স টি। এখান থেকে ভি এক্স থাকলো ভি এক্স নট মানে আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ হলো ভি নট কস থিটা। তাহলে ভি এক্স নটের জায়গায় আমরা বসাবো ভি নট কস থিটা। আর আদি এক্স অক্ষ বরাবর আদি বেগ ত্বরণ শূন্য, কাজে অংশটা শূন্য হয়ে গেল। তাহলে আমাদের এখানে ভি এক্স সমান সমান আমরা পাবো ভি নট কস থিটা। এটা আমরা এক নম্বর দিলাম। এটা আমরা গতি সমীকরণ ব্যবহার করে এক্স অক্ষ বরাবর যে শেষ বেগের সমীকরণ সেটা পেলাম ভি নট কস থিটা। আচ্ছা, এখন এই দুই নাম্বার সমীকরণ ব্যবহার করব। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ হবে আমার কত এক্স, আর আদিবেগের উপাংশ হলো ভি নট কস থিটা ইন্টু টি, আর এই অংশটা জিরো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে টি সমান সমান এক্স ডিভাইড বাই ভি নট কস থিটা। এটা আমরা দুই নাম্বার দিলাম। তাহলে আমরা কি করলাম? গতি সমীকরণ ব্যবহার করে এক্স অক্ষ বরাবর যে আমাদের প্রাসটা যে দূরত্ব অতিক্রম করছে সেটার দূরত্বের রাশিমালা থেকে আমরা সময় বের করে নিলাম। আর কি করলাম? শেষ বেগের সমীকরণটা কি সেটা আমরা বের করে নিলাম। এখন এই দুটা সমীকরণ, একই সমীকরণ আমরা এখন ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করব। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এই সমীকরণটাকে ব্যবহার করি তাহলে কি পাবো সেটা দেখব। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর তাহলে প্রথম সমীকরণ যখন ব্যবহার করব তাহলে আমরা পাবো ভি ওয়াই সমান ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। তাহলে এখানে আদিবেগের উপাংশ ওয়াই অক্ষ বরাবর ভি জিরো সাইন থিটা বসালাম, এ ওয়াই মানে মাইনাস জি ইন্টু টি। তাহলে এইটা আমরা একটা সমীকরণ পেলাম, এটা আমরা 3 নাম্বার দিলাম। আরেকটা সমীকরণ আমরা পাবো এই সরণের সমীকরণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ ওয়াই ভি নট জিরো মানে আদিবেগের উপাংশ ওয়াই অক্ষ বরাবর কত ভি জিরো সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গতির দুটি সমীকরণ এ ভি সমান ভি নট প্লাস এটি আর এস সমান ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করে চারটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর যে সরণ সেটার সমীকরণ পেলাম ওয়াই সমান ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। 2 নম্বরে যে আমরা টি এর মান বের করে রেখেছি সেই টি এর মানটা আমরা 4 নম্বরে নিয়ে এসে বসাবো। তাহলে টি এর মান 4 নম্বরে বসিয়ে পাই। তাহলে ওয়াই সমান কত হবে? ভি নট সাইন থিটা টি, টি এর মান ওইখানে আছে এক্স ডিভাইড বাই ভি নট কস থিটা, এটা বসালাম। এখানে হাফ জি, টি এর পরিবর্তে আমরা বসাবো এক্স ডিভাইড বাই ভি নট cos থিটা। তাহলে এটার পরে স্কয়ার হলো হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের ভি নট বাদ যায়, থাকে sin থিটা ভাগ cos থিটা মানে tan থিটা। এক্সটা সামনে লিখলাম x tan থিটা মাইনাস হাফ জি
এখানে থাকে এক্স স্কোয়ার ডিভাইড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা আমরা পেলাম ওয়াই সমান সমান, এটা আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এই সমীকরণ দিয়ে অনেক গাণিতিক সমস্যার সমাধান আছে। যখন কোনো বলবে যে বস্তুকে নিক্ষেপ করা হলো এত বেগে, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করো, অথবা মিনার একটি স্তম্ভ অতিক্রম করতে পারবে কিনা, বা পাখিকে গুলি আঘাত করবে কিনা, এইরকম অঙ্কের ক্ষেত্রে তোমার এই ওয়াই অক্ষ সরণ বের করতে হয়। এই সমীকরণ ব্যবহার করে গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। এখন আমরা দেখব এখান থেকে যে প্রাসের গতিপথ প্যারাবোলা কিনা। প্যারাবোলা যদি হতে হয় তাহলে প্যারাবোলার সমীকরণ আমরা জানি। প্যারাবোলা হলো উচ্চতর গণিতের একটা অংশ। উচ্চতর গণিতে কণিকের 3টা চ্যাপ্টার আছে, একটা পরাবৃত্ত, অধিবৃত্ত আর একটা উপবৃত্ত। তো পরাবৃত্তের সমীকরণটা হলো y সমান সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c। এখন কোনো প্যারাবোলা যদি মূলবিন্দু দিয়ে অতিক্রম করে, সেই ক্ষেত্রে এখানে 3টা কনস্ট্যান্ট a b c, কনস্ট্যান্ট c এর মান হবে 0। সেই ক্ষেত্রে এখানে হবে x স্কয়ার প্লাস bx। এখন পাশে যে চলরেখ, সেই সমীকরণটা থেকে যদি আমরা এই রকম ফিগারের কোনো সমীকরণ নিয়ে আসতে পারি যে y সমান x স্কয়ার প্লাস bx, এখান থেকে যদি আনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে প্রাসের গতিপথ হলো প্যারাবোলা বা পরাবৃত্ত। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের এখানে মনে রাখতে হবে সমীকরণে, যে আমরা বস্তুকে বা প্রাসকে নিক্ষেপ করেছিলাম নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট বেগে। নির্দিষ্ট যেটাই নির্দিষ্ট সেটাই হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর একাধিক ধ্রুবক গুণ করলে একটা ধ্রুবক পাওয়া যায়। তাহলে এখানে আমাদের চলমান রাশি হলো x, এখানে চলরাশি শুধু হলো আমার কি x, আর বাকিগুলো হলো কনস্ট্যান্ট। x হলো সরণ আর y সরণ, এই দুইটা ছাড়া বাকিগুলো হলো কনস্ট্যান্ট। তাহলে একাধিক কনস্ট্যান্টের পরিবর্তে যদি আমরা একটা করে কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা ধরে নেব যে a সমান সমান হাফ জি 1 ডিভাইড বাই ভি নট স্কোয়ার cos স্কোয়ার থিটা, এবং b সমান tan থিটা। তাহলে আমরা 5 নম্বর হতে কি পাবো? তাহলে 5 নম্বর হতে পাবো bx বা xb মাইনাস ax স্কোয়ার। এইটাকে আমরা যদি এইভাবে লিখি মাইনাস a x স্কোয়ার প্লাস bx, এইটা হলো 6 নম্বর সমীকরণ। তাহলে আমরা প্রাসের বা প্যারাবোলার যে সমীকরণ সেটা আমরা জানি y সমান ax স্কয়ার প্লাস bx, আর প্রাসের আদিবেগ শেষ বেগ চলরেখ সবগুলো হিসাব করে আমরা যেটা পেলাম সরণ y অক্ষ বরাবর সরণ y সমান মাইনাস ax স্কয়ার প্লাস bx, যেটা হলো এটার অনুরূপ। কাজেই আমরা বলতে পারি যে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু বা প্রাসের গতিপথটা হলো প্যারাবোলা বা পরাবৃত্ত। এই সমীকরণ এইটা দিয়ে গাণিতিক সমস্যা নয়, মেনলি এইটা দিয়ে আছে, টি এর মান দিয়ে আছে, এগুলো দিয়ে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন বা গাণিতিক সমস্যার সমাধান করতে থাকে। আশা করি তোমরা এটা প্রাসটা বুঝতে পেরেছো। এখন প্রাস সংক্রান্ত আরো কিছু বিষয় আছে, যেমন হলো যে নিক্ষেপণ বিন্দু কোনটা। তাহলে যে বিন্দু থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করছি, ঊর্ধ্বে নিক্ষেপ করছি, সেটাই নিক্ষিপ্ত বিন্দু। পতন বিন্দু, যে বিন্দুতে এসে আবার প্রাসটা বস্তুটা পতিত হচ্ছে ভূমিতে বা এক্স অক্ষ বরাবর, সেটা পতন বিন্দু। আর এই দুইটার বিন্দুর মাঝখানে যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে অনুভূমিক পাল্লা। তাহলে অনুভূমিক পাল্লা কাকে যদি বলে, যদি অনুভূমিক পাল্লা কাকে বলে, তাহলে তোমরা লিখবা কোনো প্রাসের নিক্ষিপ্ত বিন্দু এবং পতন বিন্দু, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ভূমি বরাবর যেটা, সেটাকেই বলা হচ্ছে কি অনুভূমিক পাল্লা। আর নিক্ষিপ্ত কোণ, যে বেগে নিক্ষেপ করা হচ্ছে নিক্ষিপ্ত কোণ। আর সর্বাধিক উচ্চতা, একটা বস্তুকে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতায় যায়, আবার সেটা নিচে নেমে আসে, তাহলে এটাকে সর্বাধিক উচ্চতা বলা হচ্ছে। মনে করি আমরা
মনে করলাম যে এইখানে এই পিটা হলো সর্বোচ্চ পজিশন, ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটাকে আবার বলা হয় উড্ডয়ন কাল, আর সর্বাধিক উচ্চতা থেকে নামতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পতন কাল। আরেকটা আছে যে বিচরণ কাল কাকে বলে। তাহলে আমরা জানি কোনো বস্তু উপরে উঠতে যে সময় লাগে আর নামতে যে সময় লাগে সেই দুইটা সমষ্টিকে বলা হয় বিচরণ কাল, অর্থাৎ কোনো বস্তু যে সময় ধরে শূন্যে থাকলো, অবস্থান করলো, সেটাকে বলা হচ্ছে তার ভ্রমণকাল বা বিচরণ কাল। তাহলে উড্ডয়ন কাল প্লাস পতন কাল এই দুইটা সমষ্টিকে বলা হচ্ছে বিচরণ কাল। আচ্ছা, এখন আমরা সর্বাধিক উচ্চতা, অনুভূমিক পাল্লা, উড্ডয়নকাল, পতনকাল, বিচরণকাল, এইগুলো সমীকরণটা কীরকম হবে সেটা এগুলো আমরা একটু জানবো। তোমরা লিখো সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা, ম্যাক্সিমাম হাইট। সর্বাধিক উচ্চতার সমীকরণ আমাদের জানা দরকার। তাহলে সর্বাধিক উচ্চতা হলো কোনো বস্তুকে নিক্ষেপ করলাম ভূমির সাথে নির্দিষ্ট কোণ করে নির্দিষ্ট বেগে, বস্তুটি সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, সর্বাধিক উচ্চতা। সেটা সমীকরণ বের করার জন্য আমাদের একটু টেকনিক খুব সহজে আমরা বের করতে পারবো এই সমীকরণ ব্যবহার করে। গতি সমীকরণ আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা ব্যবহার করে আমরা সহজেই আমরা প্রাসের যে সর্বাধিক উচ্চতার সমীকরণ বের করতে পারবো। তাহলে সর্বাধিক উচ্চতায় শেষ বেগ 0, তাহলে এটা 0। আদিবেগের উপাংশ যেহেতু উপরের দিকে যাচ্ছে প্রাসটা, তাহলে আদিবেগের উপাংশ নিতে হবে y অক্ষ বরাবর যে বেগের উপাংশ সেটা ভি নট সাইন থিটা, তাহলে হোল স্কোয়ার দিলাম মাইনাস 2g, আর এসে জায়গায় নেব h। তাহলে আমাদের এখানে হলো 2gh সমান হলো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখানে h সমান সমান আমাদের হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। এটাই হলো আমাদের সর্বাধিক উচ্চতার রাশিমালা। এই সমীকরণ দিয়ে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে থাকে। আচ্ছা, এবার আমরা পড়ব উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল। তাহলে আমরা বললাম যে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় গেল, তাহলে সর্বাধিক উচ্চতা উঠতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় উড্ডয়ন কাল বা ওঠার সময়। তাহলে উড্ডয়ন কালের সূত্র আমরা বের করার জন্য আমরা সহজ সমীকরণ, গতি সমীকরণ যেটা ভি সমান ভি নট প্লাস এটি ব্যবহার করব। তাহলে সর্বাধিক উচ্চতায় বেগ শেষ বেগ 0, আর উপরের দিকে আদি বেগের উপাংশ হলো ভি নট সাইন থিটা, এখানে হলো জি, তাহলে মাইনাস জি টি। তাহলে এখান থেকে আমরা জিটি সমান সমান পাচ্ছি ভি নট সাইন থিটা, তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। এটা আমার হলো উড্ডয়ন কাল, উড্ডয়ন কালের সমীকরণ। এবার আমরা জানবো পতন কাল। তোমরা লিখো যে পতন কাল। পতন কাল, পতন কাল হলো যে কোনো বস্তু সর্বাধিক উচ্চতায় থেকে আবার আদি পজিশনে অর্থাৎ ভূমিতে ফিরে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে তার পতন কাল। তাহলে কোনো বস্তু উপরে উঠতে যে সময় লাগে আমরা জানি সেই বস্তুটা নিচে নামতে একই সময় লাগে, অর্থাৎ উড্ডয়ন কাল আর পতন কাল সমান। তাহলে পতন কালটা আমার হবে কত? পতন কালও হবে উড্ডয়ন কালের সমান ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। আচ্ছা, এবার দেখো ভ্রমণ কাল বা বিচরণ কাল। এই বিচরণ কাল, আমরা জানবো এবার বিচরণ কাল। তাহলে বিচরণ কাল হলো কোনো বস্তু নিক্ষিপ্ত বিন্দু থেকে সর্বাধিক উচ্চতা উঠতে যে সময় লাগছে সেটা হলো উড্ডয়ন কাল, আর সর্বাধিক উচ্চতা থেকে আবার ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে সেটা পতন কাল। আর উড্ডয়ন কাল আর পতন কালের সমষ্টিকে বলা হচ্ছে বিচরণ কাল। তাহলে বিচরণ কাল
বড় হাতের টি সমান উড্ডয়নকাল প্লাস পতনকাল। তাহলে এই দুইটাকে আমরা যোগ করলে 2t, এখন 2 থাকলো, টি এর পরিবর্তে আমরা বসাবো ভি নট সাইন থিটা ডিভাইড বাই এই জি। এটাই হলো আমার বিচরণ কালের সমীকরণ। আচ্ছা, এবার আমরা জানবো অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লার সংজ্ঞাতে আমরা পড়েছিলাম যে কোনো প্রাসে নিক্ষিপ্ত বিন্দু আর পতন বিন্দু এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে কি অনুভূমিক পাল্লা। এই অনুভূমিক পাল্লা আর এই যে সমীকরণ সেটা আমরা এখন বের করব। তাহলে তোমরা লিখো যে অনুভূমিক পাল্লা, এই অনুভূমিক পাল্লা। তাহলে অনুভূমিক পাল্লা বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, এস সমান সমান ভি গণিত টি। আমরা জানি এস সমান ভি গণিত টি, যেহেতু এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে আমরা এস এর জায়গায় ব্যবহার করব আর, ভি থাকলো, টি এর জায়গায় আমরা ব্যবহার করব বিচরণ কাল। কারণ কোনো বস্তু এখান থেকে এখানে আসা মানে উপরে যাওয়া এবং নিচে নামা, এই সময় মোট সময়, তাহলে এটাকে বলা হচ্ছে বিচরণ কাল। তাহলে এখানে আমরা আর থাকলো আমাদের ভি এর পরিবর্তে আমরা ব্যবহার করব, যেহেতু বস্তুটা আমাদের যাচ্ছে এবার কোন দিকে যাচ্ছে হলো এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষের আদি বরাবর আদি বেগ হলো ভি নট কস থিটা। তাহলে এখানে আমরা বসাবো ভি নট কস থিটা, আর টি এর পরিবর্তে বসাবো বিচরণ কাল, অর্থাৎ 2 ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। এই সমীকরণটা আমরা অনুভূমিক পাল্লার ক্ষেত্রে এটা আমরা পাবো। তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটা হলো তাহলে আর সমান সমান আমার হচ্ছে ভি নট স্কোয়ার, ভি নট ইন্টু ভি নট, তাহলে ভি নট স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা ডিভাইড বাই জি। আচ্ছা, তাহলে ভি নট স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা ডিভাইড বাই জি আর সমান সমান। আচ্ছা, এইখানে তোমরা উচ্চতর গণিতে পড়েছো যে 2 সাইন থিটা cos থিটা সমান সমান সাইন 2 থিটা। তোমরা উচ্চতর গণিতে ত্রিকোণমিতি অংশে পড়েছো সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা cos থিটা। তাহলে 2 সাইন থিটা cos থিটার পরিবর্তে আমরা সাইন 2 থিটা লিখলাম। এটাই হলো আমার অনুভূমিক পাল্লার সমীকরণ। এবার আমরা পড়ব সর্বাধিক অনুভূমিক পাল্লা। সর্বাধিক অনুভূমিক পাল্লা। সর্বাধিক অনুভূমিক এই পাল্লা, এইটা আমরা পড়ব। তাহলে সর্বাধিক অনুভূমিক পাল্লার আগে আমরা যে পাল্লা আমরা জানি সেটা কি v0 স্কয়ার এই সাইন 2 থিটা ডিভাইড বাই জি। এখন সর্বাধিক অনুভূমিক পাল্লা কখন হবে হিসাব করে দেখা গেছে যে কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, কোনো বস্তুকে যদি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় সেটা, তাহলে বস্তুটা অনুভূমিক বরাবর সর্বাধিক দূরত্ব অর্থাৎ এক্স অক্ষ বরাবর সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। তাহলে সর্বাধিক অনুভূমিক পাল্লার ক্ষেত্রে আমরা লিখতে পারবো থিটা সমান সমান 45 ডিগ্রি, বা যেহেতু এখানে 2 থিটা আছে তাহলে 2 সাইডে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 90 ডিগ্রি। আবার যেহেতু 2 থিটার সাথে সাইন আছে তাহলে সাইন 2 থিটা সমান আমার হলো সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান 1, তাহলে সাইন 2 থিটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারবো 1। তাহলে আমাদের এখানে মানটা হবে কত, এই v0 স্কয়ার ভাগ জি, কারণ সাইন 2 থিটা সমান সমান 1। তাহলে এইটাই হলো আমার সর্বাধিক অনুভূমিক পাল্লা আর ম্যাক্সের
সমীকরণ। আবার এখান থেকে আমরা বলতে পারি আর ম্যাক্স সমানুপাতিক v0 স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের সর্বাধিক অনুভূমিক পাল্লা আর ম্যাক্সিমাম সমান v0 স্কয়ার ভাগ g। আবার এখান থেকে আমরা বলতে পারছি সর্বাধিক অনুভূমিক পাল্লা বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুকে যদি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটি সর্বাধিক দূরত্ব যাবে, আর দূরত্ব কত বেশি যাবে সেটা আবার ডিপেন্ড করবে বেগের সাথে। অর্থাৎ বেগ যত বেশি, কোনো বস্তুকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করব, যত বেশি বেগে নিক্ষেপ করব তাহলে বস্তুটি তত বেশি দূরত্ব অতিক্রমণ করবে। এইটা প্রয়োগ হয় কোথায়? যেমন আমরা জানি যে বর্ষা নিক্ষেপ, লৌহগোলক নিক্ষেপ, এরকম অনেকগুলো খেলা হয়। সেখানে আমরা কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি বা বর্ষাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে বর্ষাটা সর্বাধিক দূরত্ব যাবে। আরেকটা বিষয় হলো শুধু দূরত্ব গেলেই হবে না, এখানে এই ভূমিতে এইটা আটকাতে হবে। সেই জন্য কী হবে, এইটাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে এবং বেগ যত বেশি হবে, দেখতে পাচ্ছি যে অনুভূমিক পাল্লা অর্থাৎ দূরত্ব, সর্বাধিক দূরত্বটা বেগের বর্গের সমানুপাতিক। তাহলে অনেক দূর থেকে দৌড়ে এসে কি করতে হবে, বেগ অর্জন করে যত বেশি বেগে নিক্ষেপ করব বস্তুটা তত বেশি দূরত্ব অতিক্রম করবে। এ ছিল আমার মোটামুটি প্রাসের উপরে আলোচনা। এখন এইটার উপরে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। গাণিতিক সমস্যা প্রাসের উপরে। আচ্ছা, যেমন একটি ফুটবলকে ভূমির সাথে, তোমরা লিখে ফেলো গাণিতিক সমস্যা, যে একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এই 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। করা হলো 2 সেকেন্ড পর ফুটবলের বেগ কত হবে? বলছে একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। 2 সেকেন্ড পর ফুটবলের বেগের মানটা কত হবে? এরকম কোনো গাণিতিক সমস্যার সমাধান থাকলে আমাদের প্রাসের চিত্রের সাথে আমরা সেটা হিসাব করব। কারণ নিক্ষিপ্ত বস্তু বা ফুটবলটা হবে, ফুটবলের গতিটা হয়ে যাবে প্রাসের চলরেখ যে গতি সেটা হয়ে যাবে। তাহলে আমরা মনে করছি যে এইখানে আমাদের ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এখানে থিটার মান হলো 30 ডিগ্রি, এখানে আমরা ব্যবহার করব 30 ডিগ্রি। থিটার মান হলো 30 ডিগ্রি আর এই ভি নট এর মান হলো 40 মিটার পার সেকেন্ড। গেল 2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত? টি সমান সমান হলো আমার 2 সেকেন্ড। এখন 2 সেকেন্ড পরে ফুটবল নিশ্চয়ই সর্বাধিক পজিশনে যায়নি, যেহেতু ওখানে বেগ আছে তাই বলতেছে। তাহলে আমরা মনে করলাম যে সর্বাধিক পজিশন থেকে একটু নিচে আছে ফুটবলটা, সর্বাধিক পজিশন থেকে নিচে অবস্থান করছে। তাহলে মনে করলাম যে এখানে আছে, তাহলে যেখানেই থাক সর্বাধিক পজিশন থেকে নিচে থাকলে তার দুই অক্ষ বরাবরই বেগ থাকবে। আমরা মোট বেগ হলো ভি, তাহলে সেটা দুইটা উপাংশ থাকবে, একটা হলো এক্স অক্ষ বরাবর হলো ভি এক্স আর ওয়াই অক্ষ বরাবর হলো ভি ওয়াই, এইটা থাকবে। এখন যেহেতু ভি এক্স এবং ভি ওয়াই লম্বালম্বি অবস্থান করছে এবং তাদের লব্ধি বেগ হলো ভি, তাহলে আমরা বলতে পারি, আমরা ধরতে পারি যে 2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান ভি। ধরি এই 2 সেকেন্ড পর
ফুটবলের বেগ b, অতএব b সমান আমরা লিখতে পারি √, bx স্কয়ার প্লাস by স্কয়ার। এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এখন আমরা x অক্ষ বরাবর এই শেষ বেগের উপাংশ আর y অক্ষ বরাবর শেষ বেগের উপাংশ বের করব, করে 1 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে আমাদের 2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত সেটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আজকে আমরা vx এর সমীকরণ এবং vy এর সমীকরণ বের করেছি। vx টা আছে x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর সমীকরণটা আমার ছিল কি vx সমান v0 cos θ। তাহলে v0 আমার হলো 40, cos θ হলো 30। তাহলে এই মানটা আমরা বসাবো vx এর এই মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের মান যেটা হবে সেটা হলো 34.64 এই মিটার পার সেকেন্ড। এইটা আমরা vx টা বের করে নিলাম। অনুরূপভাবে আমরা এখন কি করব, আমরা vy বের করব। তাহলে vy মানে y অক্ষ বরাবর আমার শেষ বেগ, তাহলে y অক্ষ বরাবর শেষ বেগের উপাংশ হলো এটা হবে vy0 প্লাস ayt। তাহলে এখান থেকে আমরা পাবো vy সমান y অক্ষ বরাবর আমার আদি বেগের উপাংশ হলো v0 sin θ মাইনাস gt। তাহলে এখানে 40 sin আমার হলো কত 30 মাইনাস g এর মান হলো 9.8 আর সময় হলো 2 সেকেন্ড দিয়ে এখানে যদি আমি ক্যালকুলেটর চাপি তাহলে মান হবে 0.4 মিটার পার সেকেন্ড, 0.4 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার হলো vy এর মান। এখন আমাদের এই যে vx এবং vy এর মান নিয়ে যে 1 নাম্বার সমীকরণ আমরা বসাবো, তাহলে আমরা কি পাবো, vx এবং vy এর মান 1 নম্বরে বসিয়ে যদি আমরা দিই তাহলে আমাদের 2 সেকেন্ড পরে শেষ বেগ হবে 34.64 হোল স্কয়ার প্লাস হলো 0.4 হোল স্কয়ার সমান সমান আমরা বের করলে যেটা পাবো সেটা হবে 34.64 মিটার পার সেকেন্ড। v সমান 34.64 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা ফুটবলকে যদি আমরা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এবং 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি তাহলে 2 সেকেন্ড পরে তার বেগ অর্থাৎ শেষ বেগ v হবে 34.64 মিটার পার সেকেন্ড। এরকম অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে থাকে, তোমরা অনুরূপ অঙ্কগুলো করে ফেলবা। আচ্ছা, আমাদের গতি চ্যাপ্টার থেকে এগুলোই মোটামুটি আলোচনার ছিল। আর একটু আছে পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র খুবই সহজ, তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো কি। পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও এবং পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন বিজ্ঞানী নিউটন। তাহলে পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা কি, কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট উচ্চতা থেকে উপর থেকে নিচে পড়তে থাকে তাহলে সেই বস্তুকে বলা হচ্ছে কি পড়ন্ত বস্তু। তাহলে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র তোমরা লিখে ফেলো। পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা হলো আমরা মনে করলাম যে এটা ভূমি, বি ভূমি, আর এ হলো একটা নির্দিষ্ট উচ্চতা যেখানে এম ভরের একটা বস্তু আছে। তাহলে নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুকে যদি আমরা পড়ার সুযোগ দিই তাহলে কি হবে, এখন বলা হচ্ছে যে একাধিক বস্তু যদি
নির্দিষ্ট উচ্চতা থেকে পতিত হতে থাকে, তাহলে ভর যাই হোক, যে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন, কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও এটা ভুল বলেছেন। পরবর্তীতে বিজ্ঞানী নিউটন দেখিয়েছেন যে পরন্ত সকল বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটা সব জায়গাতে না, বায়ুশূন্য স্থানে। বায়ুশূন্য স্থানে তিনি গিনি এবং পালক পরীক্ষা করে দেখাইছেন, যে অর্থাৎ মুদ্রা এবং পালক পরীক্ষা করে দেখাইছেন যে বায়ুশূন্য স্থানে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা যাও, দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হলো পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পরে যে বেগটা প্রাপ্ত হয়, মনে করলাম এ থেকে সিতে আসলো, ভি বেগ অর্জন করলো, তাহলে ভি সমানুপাতিক হবে টি। নির্দিষ্ট সময় পরে যে বেগটা প্রাপ্ত হয় সেটা হলো সময়ের সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হলো নির্দিষ্ট সময় পরে যে দূরত্ব অতিক্রম করে সেটা হবে সময় বর্গের সমানুপাতিক। মনে করলাম যে টি সময় পরে এইচ দূরত্ব নেমে আসলো এ থেকে স্থিতে, তাহলে তৃতীয় সূত্র হলো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমার প্রাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আগামী ক্লাসে আমরা 4 নম্বর চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যা থেকে আলোচনা শুরু করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। বাসা থেকে বাইরে গেলে অবশ্যই কি করবা? মাস্ক পরিধান করবা, এবং বাইরে থেকে বাসায় আসলে সাবান পানি বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত বারবার পরিষ্কার করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।